শিক্ষক মণ্ডলী, আজকে একটি নীতিমালা প্রকাশিত হয়েছে, দাখিল পরীক্ষা পরিচালনা নীতিমালা 2026। মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক এটি পরিচালনা করা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন 2020 অনুসারে। এই ক্ষেত্রে যে নীতিমালাটা আছে 30 পৃষ্ঠার, এখানে খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে কোথায় কী করা যাবে কী করা যাবে না, এগুলো আমরা একটু দেখব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং বুঝবেন কী কী বিষয়ে আলোচনা হতে পারে। এখানে আমরা একটু খেয়াল করি, তাহলে আরও সহজ হবে। এক হচ্ছে রেজিস্ট্রেশন সম্পর্কে আলোচনা হবে, পরীক্ষার আবেদন করার যোগ্যতা সম্পর্কে আলোচনা করো, পরীক্ষা পরিচালনার নিয়মাবলী সম্পর্কে আলোচনা করো, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কর্তব্য কী, কেন্দ্র সচিবের দায়িত্ব কী, কেন্দ্র সচিবদের প্রতি কিছু জরুরি নির্দেশনা থাকে, সেগুলো কী কী, হল সুপারদের কী কী দায়িত্ব থাকে, সৃজনশীল উত্তরপত্রের বান্ডেলের প্রস্তুতকরণ ও বোর্ডে প্রেরণ কীভাবে করতে হবে সেই বিষয়ে আলোচনা থাকে, সৃজনশীল প্রশ্নপত্রের কভার পৃষ্ঠার সেরা অংশ ও বহু নির্বাচনী উত্তরপত্রের শিরোনামে প্রস্তুতকরণ ও প্রেরণের নিয়মাবলী থাকে, ব্যবহারিক পরীক্ষা কীভাবে নিতে হবে কোন কোন ক্ষেত্রে, উদ্ভূত মালামাল ভাণ্ডার রক্ষকের নিকট জমা প্রদান, কক্ষ পর্যবেক্ষকের করণীয় শৃঙ্খলা সম্পর্কিত নিয়মাবলী, বহিষ্কৃত পরীক্ষার্থীদের উত্তরপত্র প্রেরণ কীভাবে প্রেরণ করতে হবে, শাস্তিমূলক ব্যবস্থার বিবরণ, উত্তরপত্রের নিরক্ষীকরণ, তারপরে রেকর্ডপত্র সংরক্ষণ, পরীক্ষার অংশগ্রহণের বিষয়, 1980 সালের 42 নম্বর আইন কী কী ছিল, পাবলিক এক্সামিনেশন অফেন্স অ্যাক্ট 1980 এর সংশোধনী, গ্রেডিং পদ্ধতি সংক্রান্ত প্রজ্ঞাপন, ফল প্রকাশের সংক্রান্ত নীতিমালা, 2026 সালের দাখিল পরীক্ষার সময়সূচি, এখানে কিন্তু আলোচনা করা আছে। আমরা অবশ্যই জিনিসগুলো খেয়াল করব, তাহলে আমরা অবশ্যই সেই জিনিসটি সুস্পষ্টকরণ করতে পারবো ইনশাল্লাহ। এই ক্ষেত্রে দেখা গেল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষা পরিচালনা নীতিমালা 2026 এক নম্বরে বলা হচ্ছে যে শিক্ষার্থীর দাখিল পরীক্ষার প্রার্থিতা শর্তসমূহ কী কী আছে। একের মধ্যে রেজিস্ট্রেশন নিয়মিত ও নিয়মিত পরীক্ষার্থীদের জন্য বলা আছে। 2 হচ্ছে 1.1.1 অর্থাৎ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত যে কোনো মাদ্রাসা থেকে 10ম শ্রেণীতে শিক্ষাক্রম সমাপ্তির পর রেজিস্ট্রেশন প্রাপ্ত শিক্ষার্থীর নিজ নিজ মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা অংশগ্রহণ করার ক্ষেত্রে সে যোগ্য বিবেচিত হবে। এরপরে বলা হচ্ছে যে পরীক্ষার আবেদন ফর্ম পূরণের জন্য শিক্ষার্থীর যোগ্যতা। 1.2.1 মধ্যে বলা আছে যে বোর্ডের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষার ফর্ম পূরণ করতে পারবে। 2.2 বলা আছে বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীকে আবশ্যিকভাবে পরীক্ষার ফর্ম অনলাইনে পূরণ করতে হবে। 1.2.3 বলা আছে যে পরীক্ষার আবেদন ফর্ম ও রেজিস্ট্রেশনের তথ্যাদি অবশ্যই মিল থাকতে হবে। এতে শিক্ষার্থীদের কোনো তথ্য গরমিল থাকলে এবং উক্ত গরমিলের কারণে যদি কোনো পরীক্ষার্থীর ফল প্রকাশ করা না চায়, তবে এর জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদানই দায়ী থাকবে। 1.2.6 মধ্যে বলা আছে রেজিস্ট্রেশনবিহীন কোনো শিক্ষার্থীর আবেদন ফর্ম বোর্ড গ্রহণ করবে না। 1.2.5 মধ্যে বলা আছে যে বোর্ডের বিধি মোতাবেক যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রেজিস্ট্রেশন করা হয়েছে তাকে তার রেজিস্ট্রেশনকৃত প্রতিষ্ঠানের মাধ্যমেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। রেজিস্ট্রেশনের মেয়াদ এবং শিক্ষার্থীর বিধিসম্মত বয়স থাকলে অকৃতকার্য শিক্ষার্থী অথবা পরীক্ষা অংশগ্রহণ করেনি এমন শিক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 1.2.26 বলা আছে যে কোনো শিক্ষার্থীর পরীক্ষার ফর্ম পূরণকালীন অথবা পরীক্ষার চলাকালীন অথবা পরীক্ষা শেষ হওয়ার পর অথবা ফল প্রকাশিত হওয়ার পর অথবা যে কোনো সময় তার রেজিস্ট্রেশন অবৈধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বা পরীক্ষার ফল বাতিল বলে গণ্য হবে। বয়সের ক্ষেত্রেও যে জিনিসটা বলা আছে 1.3 দাখিল পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষার বছরে 1 জানুয়ারি পরীক্ষার্থীর বয়স ন্যূনতম 14 বছর হতে হবে। নিয়মিত পরীক্ষার্থীর বেলা সর্বোচ্চ বয়সসীমা 20 বছর এবং অনিয়মিত পরীক্ষার্থীর বেলা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা পর্যন্ত শিথিলযোগ্য। পরীক্ষা পরিচালনার নিয়মাবলী 2 মধ্যে বলা আছে পরীক্ষা পরিচালনার নিয়মাবলী
দুয়ের একের মতো পরীক্ষা অবশ্যই বোর্ড কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে। দুয়ের দুই বলা আছে পরীক্ষার্থীকে প্রবেশপত্র উল্লিখিত কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। দুয়ের তিনে বলা দাখিল পরীক্ষার জন্য অনুমোদিত প্রত্যেক কেন্দ্র কমিটি নামে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। দুয়ের চারে বলা আছে কেন্দ্র কমিটি নিম্নোক্ত রূপে গঠন করতে হবে। দুয়ের চারের একে বলা আছে সভাপতি সরকারি আলিয়া মাদ্রাসার কেন্দ্র হলে সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, অন্যথায় জেলা সদরের জন্য জেলা প্রশাসক, উপজেলা ও অন্যান্য স্থানের কেন্দ্রের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা প্রথম শ্রেণীর একজন সরকারি কর্মকর্তা। দুইয়ের মধ্যে বলা আছে সদস্যবৃন্দ কারা। দুইয়ের একের মধ্যে বলা আছে জেলা শিক্ষা অফিসার জেলা সদরের জন্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলার ক্ষেত্রে, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মহানগরীর ক্ষেত্রে। দুইয়ের মধ্যে বলা আছে কেন্দ্রের আওতাধীন বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসা প্রধানগণ হতে 2 জন। প্রয়োজনীয় সংখ্যক মাদ্রাসা প্রদান পাওয়া না গেলে আওতাধীন মাদ্রাসা সিনিয়র শিক্ষকগণ সদস্য হতে পারবেন। কেন্দ্র সচিব কীভাবে হবে? 2/3 মধ্যে বলা আছে সুন্দর করে সুস্পষ্ট করে সরকারি মাদ্রাসার ক্ষেত্রে হেড মৌলানা, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক, অন্যান্য কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রস্থিত মাদ্রাসা প্রধান বা প্রাপ্ত মাদ্রাসা প্রধান সভাপতি কর্তৃক মনোনীত হবেন। প্রয়োজনে জেলা শিক্ষা অফিসার, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রথম শ্রেণীর যে কোনো কর্মকর্তা সভাপতি কর্তৃক মনোনীত হয়ে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। কোনো অধ্যক্ষ, সুপার অথবা কোনো কর্মকর্তার সন্তান নিকটাত্মীয় সংশ্লিষ্ট কেন্দ্রে পরীক্ষা অংশগ্রহণ করলে তিনি কেন্দ্র সচিব হতে পারবেন না এবং পরীক্ষা সংক্রান্ত কোনো কাজে অংশগ্রহণ করতে পারবেন না। নিকটাত্মীয় ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, ভাই বোন, স্ত্রীর ভাই বোন, মা বাবা, বাবি অথবা তার উপর নির্ভরশীল কোনো ব্যক্তি, এদেরকে বোঝানো হয়েছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র কমিটির সভাপতি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন। কোনো অনিবার্য কারণে সভাপতি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পালন করতে না পারলে তিনি একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তাকে অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা নিযুক্ত করতে পারবেন। এরূপ নিযুক্তির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে কোনো উচ্চপদস্থ অফিসার যেন কোনো নিম্নপদস্থ অফিসারের অধীনস্থ না হন, অর্থাৎ পদাধিকারটা নির্ধারণ রাখতে হবে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কর্তব্য: কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন এবং পরীক্ষা কার্যক্রম মনিটরিং বা তদারকি করবেন। তিনি পরীক্ষা নিয়ন্ত্রক জেলা প্রশাসকের নিকট হতে যে সকল গোপনীয় কাগজপত্র গ্রহণ করবেন সেগুলোকে নিরাপদ হেফাজতে রাখবেন। পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুসারে ওই সকল কাগজপত্র কেন্দ্র সচিবকে নির্ধারিত দিনে পরীক্ষা কেন্দ্রে বিতরণের ব্যবস্থা করবেন। তিনে বলা আছে প্রশ্নপত্রের ট্যাঙ্ক গ্রহণের পর নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিনিধিকে নিয়ে ট্রেজারিতে সিলগালাকৃত ট্রাঙ্কে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সাথে প্রশ্নপত্রের বিবরণীর তালিকা সঠিকভাবে যাচাই করবেন। কোনোরূপ গরমিল থাকলে ওই দিনই মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে অবহিত করবেন। 3-4 মধ্যে বলা আছে তিনি সংরক্ষিত প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা এবং নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবেন। প্রশ্নপত্র সর্টিং করার পর ম্যাগনা সেটের প্রশ্নে অবশ্যই ম্যাগনা সেটের ট্রাঙ্কে রাখতে হবে। যমুনা সেটের প্রশ্ন অবশ্যই যমুনা সেটের ট্রাঙ্কে রাখতে হবে। কোনো ক্রমেই এক সেটের প্রশ্ন অন্য সেটের ট্রাঙ্কে রাখা যাবে না। ইত্যাদি বিষয় নিয়ে আমরা এই আলোচনা করলাম, আপনারা একটু পড়ে নেবেন। যারা আমরা দেখতেছি সবাই এটা পড়ে নিব ইনশাল্লাহ। এখানে পৃষ্ঠা হচ্ছে অনেকগুলা, আপনারা এই পৃষ্ঠাটা তাই পাবেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের, অধিদপ্তর শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে নোটিশ বোর্ডে এটা পাওয়া যাবে। কোন কোন ক্ষেত্রে কোন জিনিসটা করতে হবে সেই জিনিসটা আপনারা এখান থেকে জানতে পারবেন ইনশাল্লাহ। তারপর প্রত্যেকটা বিষয় অর্থাৎ নীতিমালা থাকলে ভালো, আপনি যতই পড়বেন জানবেন নীতিমালা দেখবেন ততই আপনার জন্য উপকার। আগামী দিনে যারা হেড টিচার হিসেবে আবেদন করবেন তাদের জন্য এই পদ্ধতিগুলো জেনে রাখা ভালো, নতুবা আগামী দিনে আপনার জন্য সমস্যা হতে পারে।
আমরা এই ক্ষেত্রে যে জিনিসগুলো যে প্রত্যেকটা নমুনা চক এগুলো দেওয়া আছে প্রত্যেকটাই দেখবেন যে 8 পৃষ্ঠা নমুনা চকটা আছে আপনি কীভাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কাছে প্রশ্নপত্র পাঠাবেন, নেবেন, সংগ্রহ করবেন, এগুলো দেওয়া আছে। কিন্তু প্রত্যেকটা আপনার ভালো করে দেখে নিতে হবে আগে, নতুবা আপনি কাজ করতে পারবেন না। এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা আছে, আমরা প্রত্যেকটাই যদি একটু একটু করে খেয়াল করি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো। পরীক্ষার কর্তৃক যে এখানে দেওয়া আছে 29 নম্বরে, পরীক্ষার্থী কর্তৃক নিম্নবর্ণিত অবৈধ কার্যকলাপ বা অপরাধ বলে গণ্য হলে যা শাস্তি নিম্নরূপ হবে। কারণ আমরা তো অনেকেই দেখি যে এক্সপেলড হয়, এক্সপেলড হলে কী কী করণীয় আছে এই নীতিমালার থেকে আপনি জানতে পারবেন। কী কী ক্ষেত্রে আপনার এক্সপেলডের কার্যকারিতা আছে, কোন কোন ক্ষেত্রে কার্যকারিতা নাই, এই বিষয়টা আপনি জানতে পারবেন। তাহলে আপনার জন্য ব্যবস্থা নেওয়াটা সহজ হবে, নচেত আপনি ব্যবস্থা নিতে পারবেন না। আপনার আসলে করণীয় কী? আপনি এক্সপেলড হয়ে গেছেন, ভুলক্রমে হোক আর সজ্ঞানে হোক এক্সপেলড হয়ে গেছেন, হ্যাঁ, এটা আপনি এখান থেকে জানতে পারবেন। এই নীতিমালা আপনাকে সম্পূর্ণভাবে জানিয়ে দিবে। এই ক্ষেত্রে আপনার দেখতেছি 35-এর মধ্যে 26 সালে দাখিল পরীক্ষা অংশগ্রহণের বিষয় কী কী আছে। আপনার অবশ্যই আপনার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী যে আপনার বিষয়গুলো আছে সেই বিষয়গুলো অনুযায়ী আপনাকে পরীক্ষা দিতে হবে। ঐচ্ছিক বিষয় কোন ক্ষেত্রে কোন ধরনের ঐচ্ছিক বিষয় আছে সেই ঐচ্ছিক বিষয়গুলো আমরা জেনে নিতে পারবো। যেমন ধরুন সাধারণ বিভাগের জন্য আবশ্যিক বিষয় যেগুলো আমরা দেখতেছি আছে, আবার ঐচ্ছিক বিষয়ের ক্ষেত্রে এখানে বলা আছে পৌরনীতি, নাগরিকতা, মান্ত্রিক, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, উর্দু, ফার্সি, বাংলাদেশ বিশ্ব পরিচয়, এটি আপনি অতিরিক্ত নিতে পারবেন। এছাড়াও আছে কি বিজ্ঞান বিভাগের বেলায় আছে ঐচ্ছিক বিষয় ছিল কৃষি শিক্ষা, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়। মোজাবিদ গ্রুপের জন্য ঐচ্ছিক বিষয় অনেক, ইসলামের ইতিহাস, মান্ত্রিক, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, তারপরে উর্দু, ফার্সি, বাংলাদেশ বিশ্ব পরিচয়। হিফজুল কোরআন বিভাগের ক্ষেত্রে আপনার আছে ইসলামের ইতিহাস, মান্ত্রিক, কৃষি শিক্ষা, উর্দু, গার্হস্থ্য বিজ্ঞান, ফার্সি, বাংলাদেশ বিশ্ব পরিচয়, এইগুলো কিন্তু আমাদের আছে। অর্থাৎ এই জিনিসগুলো আমাদের জেনে রাখা উচিত। আর যারা আমরা পোস্টে আমরা পরীক্ষা দিব, বিশেষ করে প্রিন্সিপাল, উপাধ্যক্ষ, অথবা সুপার, সহ সুপার, তারা এখান থেকে আমরা দেখে নেবেন 1980 সালের 42 নম্বর আইনে কী কী বলা ছিল। এটা আপনারা এটা ভালো করে দেখবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা জিনিসে যেহেতু আমাদের আইনের অধীন, প্রশাসনিক দায়িত্ব, এগুলো আমরা দেখে নিতে হবে। কোন সালে কোন আইন কীভাবে হয়েছিল, কখন রহিত করা হয়েছে, কী কারণে রহিত করা হয়েছে, সেটা আমাদের জেনে রাখা উচিত। আর এছাড়াও আমাদের জাতীয় সংসদে উত্থাপিত যে বিষয়গুলো আছে 1980-র, এই একটা আপনার একটু জেনে নেওয়া উচিত। আর এক্ষেত্রে আমাদের সব কিছু মনে রাখা লাগবে। শিক্ষা মন্ত্রণালয় শাখা 10-এ 4 তারিখ অর্থাৎ 4 জানুয়ারি 2003 সালে কী প্রজ্ঞাপন হয়েছিল, সেই প্রজ্ঞাপনটা জিপিএ যে একটা সিস্টেম আসছিল, অ্যাপ কেন আসলো, জিপিএ 1.5-এর কাজটা কি, 4-এর কাজ কি, 3-এর কাজ কি, A+-এর কাজ কি, এই জিনিসগুলো কখন কীভাবে আমরা গ্রেডিং পদ্ধতিটা পেয়েছিলাম প্রত্যেকটা এখান থেকে জানা যাবে। 1980 অ্যাক্টের মাধ্যমে, অর্থাৎ এটা কবে হয়েছিল? 4 জানুয়ারি 2003 সালে। এই গ্রেডিং পদ্ধতির বিষয়ে এখানে বলা আছে। তো সুতরাং আমরা যদি একটু মনোযোগী হই তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় জানতে পারি। এছাড়া ফল প্রকাশ সংক্রান্ত নীতিমালা, কীভাবে ফল প্রকাশ হবে, এটা কতটুকু কার্যকারিতা আসবে। যেমন আমরা 0 থেকে 32 পাইলে আমরা কোন গ্রেডে আসবো, 33 থেকে 39 আসলে কোন গ্রেডে আসবো, 40 থেকে 49 কোন গ্রেড, এরপরে 50 থেকে 59, 60 থেকে 59, 70 থেকে 79, 80 থেকে 100, এইগুলোর গ্রেডিং পদ্ধতিতে আমাদের আসলে কার্যকারিতাটা কী সেগুলো আমরা জানতে পারবো। বর্তমানে 2026 সালে পরীক্ষার রুটিনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, সুন্দর করে দেওয়া আছে, আমরা এখান থেকে দেখে নিতে পারি। আর ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে কী কী নির্দেশনাবলী আছে সেগুলো আমরা দেখতে পারি। ধন্যবাদ বন্ধুরা, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এটা ছিল মূলত দাখিল পরীক্ষা পরিচালনা পদ্ধতি বা সিস্টেম, কীভাবে আমরা এই কাজটা করতে পারি, এই কথাটা এখানে কিন্তু মূলত আলোচনা ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই অনুযায়ী আপনার কাজ, দাখিল পরীক্ষা পরিচালনা নীতিমালা 2026, এটা অবশ্যই অনুসরণ করতে হবে। 100% অনুসরণ করা লাগবে, নয়তো আপনি যে কোনো শাস্তিযোগ্য অপরাধী হইতে পারেন যদি আপনি না জানেন আইন। এটা কাজ করলেন, কাজের আইন জানেন না, তাহলে আপনার জন্য সেটা সমস্যা হইতে পারে। সুতরাং এই বিষয়টা আমাদের মনে রাখা জরুরি যে আমরা দায়িত্ব পালন করতেছি পরীক্ষার হলে, অথবা আমরা আমাদের স্টুডেন্টদেরকে কীভাবে ইনভলভ করবো এই জিনিসগুলো জানাতে,
এগুলো আমাদের জানতে হবে। জানতে হলে আমাদের এই নীতিমালাটা পড়তে হবে। অবশ্যই সবাই মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এই নোটিশটি আজকে 2000 মানে 6/4/2026 অর্থাৎ আজকে 6 তারিখ, এই 6 তারিখের যে নীতিমালাটা আছে এই নীতিমালাটা অবশ্যই ডাউনলোড করে অবশ্যই সবাই পড়ে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।